জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার প্রত্যয় সরকারের, ২৪কে স্বীকার করতে অনেকে হীনমন্যতায় ভোগে, অভিযোগ বিরোধী দলীয় নেতার। সরকারকে বিব্রত করতে বিভিন্ন মহলের চেষ্টারই অংশ আন্দোলন, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বিক্ষোভের নামে জনগণের ভোগান্তি মানা হবে না। ঢাকার ফুটপাত থেকে দৈনিক ১৫ থেকে ২০ কোটি টাকা চাঁদা আদায়, ক্ষমতার পালা বদলে এই দখল বাণিজ্যের বদলায় শুধু হাত। ফি বর্ষায় চট্টগ্রাম নগরবাসীর দুর্ভোগ এখন এক অমোঘ নিয়তি। নতুন প্রকল্পের সফলতা নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা। দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার নিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। দিনটিকে জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা একটি পোস্টে প্রধানমন্ত্রী আরও লেখেন, ১৬ই জুলাই রাষ্ট্রীয় নিপীড়ন ও প্রাণঘাতী শক্তির বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতার অদম্য সাহসের এক অনন্য নজির। সেই প্রতিরোধ জাতির বিবেককে জাগ্রত করেছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার সেই অমলিন দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না, বরং সেটি ছিল অধিকার বঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের উত্তাল জুলাইয়ের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ। রংপুর সহ সারা দেশে পালন করা হচ্ছে দিনটি। সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বলেন, আবু সাঈদ বাংলাদেশের গর্বের প্রতীক। তার হত্যা মামলার বিচার নিয়ে সরকার আন্তরিক। জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করা হবে। রায় কার্যকর একটু ধীরগতিতে হলেও সময় নিয়ে নিখুঁতভাবে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে চায় সরকার। মন্ত্রী বলেন, জুলাই চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে মন্ত্রী শহীদ আবু সাঈদের বাবাকে সাথে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই শহীদ দিবসের বিশেষ স্মরণ সভায় যোগ দেন। জুলাই চেতনাকে সারা দেশে নতুন প্রজন্ম, পুরাতন প্রজন্ম, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে ঝাঁঝরা করে দিয়েছে ১৪০০ মায়ের বুক, তাদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তারা। পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, গত ২ বছরেও শহীদ ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। আওয়ামী লীগের সময় যত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দ্রুত সম্পন্ন ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান প্রতিমন্ত্রী। প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা গেলেও জুলাই আগস্টের সকল শহীদের আত্মা শান্তি পাবে বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিচারের অগ্রগতি না হওয়ায় হতাশ নিহত ওয়াসিমের বাবা। আজকে থেকে ২ বছর আগে আমার ছেলেটা চট্টগ্রাম ১৬ শহরে গুলিবিদ্ধ হয়। সরকার আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করি। যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা সেই নির্দেশ পালন করেছে ফিল্ড পর্যায়ে, এবং বিগত ১৭ বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশে জুলাই ঐক্যকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অতীতে আদালতের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলেও ফেসিবাদ সফল হতে পারেনি বলেও মন্তব্য করেন মাহাদি। এ সময় সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার আহ্বান জানান তিনি। যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব,
ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো, একসাথে কাজ করে যাব। ২৪শে জুলাইকে অস্বীকার করার সুযোগ নেই, যদিও একে স্বীকার করতে কেউ কেউ হীনমন্যতায় ভোগেন, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে আইডিইবিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। শহীদ পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে এমন অভিযোগ করে জামায়াত আমির আরও বলেন, শহীদ পরিবারকে হুমকি দেয়া মানে রাষ্ট্রকে খাটো করা। জনগণের অধিকার আদায়ে সংসদের পাশাপাশি বিরোধী দল সমানভাবে রাজপথেও থাকবে বলেও জানান তিনি। এই ২৪ না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না, এই ২৪ না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। ২৪শে জুলাই আন্দোলন নিয়ে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মিথ্যা মামলা দায়ের করে থাকে, তবে আমি আপনাদেরকে নিশ্চয় দিচ্ছি এই মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের একমাত্র দোষী ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনলাইন জুয়া বিরোধী একটি বিশেষ অভিযান গাজীপুর এবং কুমিল্লা জেলায় পরিচালনা করে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত থাকার অভিপ্রায়ে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। সরকারকে বিব্রত করতে বিভিন্ন মহল চেষ্টা করছে, তারই অংশ হিসেবে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন, এমনটা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় নিজেদের অবস্থান স্পষ্ট করার পরও সড়কে নেমে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় সরকার নির্বাহী আদেশের মাধ্যমে কাউকে নিষিদ্ধ করার পক্ষে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়ে তদন্ত হচ্ছে, এটিকে আদালতের বিচারিক ও আইনানুগ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয় তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। রাজা আসে রাজা যায়, ঘটে ক্ষমতার পালাবদল, কিন্তু রূপ বদলায় না ঢাকার ২ সিটি কর্পোরেশনের ফুটপাতের। নগরবাসীর চলাচলের জন্য যে ফুটপাত, সেখানে রীতিমতো রাজত্ব চালায় প্রায় ৪ লাখ হকার। এ নিয়ে চলে দখল, বাণিজ্য, চাঁদাবাজি। বিশৃঙ্খল ফুটপাত আর হকারদের নিয়মের মধ্যে আনার উদ্যোগ নিয়েছে ২ সিটি প্রশাসন। রাজধানীর ২ সিটি কর্পোরেশনে প্রায় ৪৫০ কিলোমিটার ফুটপাত। বিশ্ব ব্যাংক ও আইসিডিডিআরবির গবেষণা বলছে, এই ফুটপাতে রীতিমতো রাজত্ব করে প্রায় ৪ লাখ হকার। এই হকারদের জিম্মি করে প্রভাবশালী সিন্ডিকেট প্রতিদিন হাতিয়ে নিচ্ছে ১৫ থেকে ২০ কোটি টাকা, যা বছরে দাঁড়ায় ৫,৫০০ কোটি টাকার এক বিশাল কালোবাজারি বাণিজ্যে। ফুটপাতে হকারদের দৌরত্ব, দুর্ভোগ বাড়ছে নগরবাসী। যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৫০ লাখ কর্মঘণ্টা, যার বার্ষিক অর্থনৈতিক ক্ষতি প্রায় ৪০,০০০ কোটি টাকা। বহুকালের সংকট সমাধানে এবার যৌথভাবে মাঠে নেমেছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। প্রকৃত হকার চিহ্নিত করে আইডি কার্ড ও এলাকাভিত্তিক পুনর্বাসনের রূপরেখা তৈরি করছে ২ প্রশাসক। মেন যে রাস্তাগুলো আছে ফুটপাত, সেখানে না বসার জন্য অনিচ্ছায়িত করে আমরা তাদেরকে বলেছি যেখানে জনদুর্ভোগ হবে না, হাঁটা চলাচল পাবে, সেখানে আপনারা যাবেন। আমরা তো অনেক উচ্ছেদ করেছি, তো মানবিক কারণে আমরা এই বিষয়গুলো উদ্যোগ নিয়েছি। হয়তো একটু সময় লাগছে, একটু জায়গাগুলো দেখছি, হয়তো বা খুব শর্ট টাইমের মধ্যে তাদের আরও ২০০ বা ২৫০ অস্থায়ী পুনর্বাসন সেটাকে আমরা করে ফেলবো। যে কেউ ইচ্ছা করলে একটা ভ্যান নিয়ে নেমে যাচ্ছে, এই জন্যে আমরা যেটা চাচ্ছি যে আমরা তাদেরকে একটা কার্ড দেব, যেটা ভ্যান্ডার কার্ড বা হকার্স কার্ড, মান্থলি বা ইয়ারলি একটা ফিস তাদেরকে ধরা হবে। যদি জনগণ চলার পরে যদি কোনো জায়গা থাকে তাহলে সেটা তার জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু চলাচলের অধিকারটা আগে। জোর জবরদস্তিরও ব্যাপার নাই, আবার তাদেরকেও স্থান দিতে হবে, তারাও তো এই দেশেরই মানুষ। ফুটপাত নিয়ে সংকট আর সমাধান নিয়ে ভাবনা আছে পুলিশের ট্রাফিক বিভাগেরও। আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের তৎপরতা খুব বেশি, আমরা খুব শীঘ্রই
আমরা এই সমস্ত ব্যাপারগুলোতে ব্যবস্থা নিব এবং আমাদের সরকারের একেবারে উচ্চ পর্যায় থেকে আমাদেরকে নির্দেশনা এটা দেওয়া আছে এবং এই নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে খুব ক্লোজলি কাজ করছি। তবে পর্যাপ্ত নাগরিক সুবিধাহীন যে কোনো উদ্যোগকে প্রহসন বলছেন নগর পরিকল্পনাবিদ। শঙ্কা, সুসমন্বিত মহাপরিকল্পনা না থাকলে এটি চাঁদাবাজি নতুন ক্ষেত্র তৈরি করবে। ফুটপাতের সঙ্গে হকারের কোনো সম্পর্ক নেই, পদচারীর সঙ্গে হকারের সম্পর্ক রয়েছে অবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন। পদচারীকে শুধু একটু চিলতে জায়গা দিয়ে পদচারী বান্ধব ঘোষণা করার প্রহসন আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, ভবিষ্যতে তো তাই চলমান থাকবে যদি সার্বিক পরিকল্পনা ছাড়াই এই কার্যক্রমের লোক দেখানো কার্যক্রম চলমান থাকে। দেখে বোঝার উপায় নেই এটি একটি ফুটপাত। অস্থায়ী নয়, স্থায়ী দোকান গড়ে বসেছে হকাররা। সাধারণ মানুষ বাধ্য হয়ে তাই মূল সড়কে। তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, বাড়ছে যানজট। সাধারণ মানুষের প্রশ্ন, শুধু দায়িত্বশীলের আশ্বাস নয়, কবে ফিরে পাবে এই ফুটপাত। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় নগরী। চট্টগ্রামের বাসিন্দাদের জন্য এটাই এখন নিয়তি। প্রতি বছর একই দুর্ভোগে ক্ষোভ বাড়ছে নগরবাসীর মনে। যদিও সেবা সংস্থাগুলোর আশ্বাস আগামী বছর থেকেই জলাবদ্ধতা মুক্ত হবে চট্টগ্রাম নগরী। তবে নতুন প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কার কথা জানালেন নগর বিশেষজ্ঞরা। প্রতি বছর চট্টগ্রামের বাসিন্দাদের কাছে বর্ষা হাজির হয় এক নিষ্ঠুর বাস্তবতা নিয়ে। ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতায় থমকে যায় নগরবাসীর জীবন। সংকট নিরসনে একের পর এক প্রকল্পে নগরবাসীর করের হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও আসেনি সমাধান। সিডিএর অদক্ষতার কারণেই জলাবদ্ধতা দূর হচ্ছে না দাবি চসিকের সাবেক মেয়রের। আমি মনে করি চট্টগ্রামের সৌন্দর্য নষ্ট করার জন্য সিডিএ অনেকাংশে দায়ী। সিডিএর মূল পরিকল্পনার কারণে আজকে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা হচ্ছে। দায়িত্ব সঠিকভাবে সে পালন করতে ব্যর্থ হয়েছে। নাগরিক সমস্যা সমাধান না করে দুই প্রতিষ্ঠানে ঠেলাঠেলি ক্ষুব্ধ করে তুলেছে নগরীর বাসিন্দাদের। জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলোর সমন্বয় চান তারা। বিগত সরকারের আমলে বলছি যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা এই কথা বলছে, তাদের আসলে কথার কোনো শেষ নাই। তারা আসলে কি বলতে চাচ্ছে তারা নিজেও জানে না। আর এখন 10 বছর থেকে দেখতেছে পানির সমস্যা। কাজ তো হচ্ছে, যে কাজ হচ্ছে এই কাজের কোনো মূল্য নেই। সিটি কর্পোরেশন বলছে চলমান প্রকল্পের কাজ শেষ হলেই দূর হবে জলাবদ্ধতা। চসিক কাজ সম্পন্ন করলে আগামী বর্ষায় ডুববে না বন্দরনগরী, এমন নিশ্চয়তা দিচ্ছে সিডিএ। আমাদের শহরের 70% জলাবদ্ধতার কাজ হয়েছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে। তারা যদি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারে তাহলে আশা করি একটা ভালো সুফল আমরা পাবো। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আগামী 1 বছরের ভিতরে যদি মেয়র সাহেবের বাকি খালগুলা সংস্কার করা হয় তাহলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। যদিও নতুন প্রকল্পকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে এর সফলতা নিয়ে সংশয় প্রকাশ করলেন নগর পরিকল্পনাবিদরা। যেই প্রকল্প শতভাগ যেদিন তারা কমপ্লিট বলবেন সেই দিনও এই প্রকল্প আমাদের ওয়াটার লগিং প্রবলেম সলভ করার জন্য ক্যাপেবল না। এই প্রকল্প ইটসেলফ ত্রুটিপূর্ণ প্রকল্প। বিশেষজ্ঞদের সংশয় আর সংশ্লিষ্টদের আশ্বাসের মাঝেই জলাবদ্ধতামুক্ত চট্টগ্রামের অপেক্ষায় নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিতে বাংলাদেশি নাগরিকের যোগ দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা যেতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ডিবিসি নিউজে এই সংক্রান্ত প্রতিবেদন সম্প্রচারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আরাকান আর্মি যে রয়েছে সেখানে বেশ কিছু বাংলাদেশি আরাকান আর্মিতে যোগ দিয়ে সেখানে যুদ্ধরত অবস্থায় আছে এবং অনেকেই যোগ দিচ্ছে এরকম অভিযোগ পাওয়া গেছে। ডিবিসি নিউজে এই বিষয়ে একটি বিশেষ অনুসন্ধানের রিপোর্টও প্রকাশ হয়েছে। এই ব্যাপারে আপনাদের কোনো আমাদের কাছে সেরকম তথ্য নাই। আমরা খোঁজ নিয়ে দেখতে পারি। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে সেনানিবাসে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ করে এই অভিযানের উদ্বোধন করেন তিনি। সেনাবাহিনী প্রতি বছরই বৃক্ষরোপণ অভিযান করে জানিয়ে সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও বাহিনীটি নানা কর্মসূচি হাতে নিয়েছে। এই লক্ষ্যে এবছর 11 লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা খালি বৃক্ষরোপণই করি না, বৃক্ষগুলোকে সংরক্ষণ করি, নার্চার করি। এখানে সেনাবাহিনী আছে, সেনানিবাসগুলোতে
বৃক্ষে পরিপূর্ণ থাকে। 11,35,36,000 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ মোকাবেলায় দক্ষতার বিকল্প নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে 42তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিকের মতো জ্ঞান অর্জন করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ, অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পুলিশের নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি। এর আগে পুলিশ মহাপরিদর্শক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।